নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠের সময় এখন। আজকে টার্মিনাস 150তম শুধু কবিতার জন্য শিশির পার্বণ 2023 সেপ্টেম্বরে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে। প্রচুর কবিতা আছে এই পত্রিকায়, খ্যাতনামা অখ্যাতনামা, সিনিয়র জুনিয়র, প্রচুর কবির কবিতা আছে। আমি ভালো মন্দ বিচারের দিকে যাব না। তা আমি এই পত্রিকাটি প্রথম থেকে টপকে চলে এলাম কবিতাগুচ্ছ 4-এ। আশা করা যায় এরা সবাই নবীন কবি হবেন, তাই আমি সরাসরি এখানে চলে এসেছি 4 নম্বর পর্বে। এখান থেকে আমি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম বিবর্ণ স্বপ্ন। কবির নাম স্বাগতা সাঁতরা জানা। অতঃপর এখন তুমি ধ্বংসের স্তূপ, স্বচ্ছ অন্ধকারেও তুমি এক গহীন মৃত্যুর কূপ। বিবর্ণ স্বপ্নের আস্তাকুড়েতে একটি জীবন্ত লাশ। পৃথিবী জুড়ে এত সুন্দরের আয়োজন, অথচ তোমাকে দেখলেই মৃত্যুর রূপ চোখে পড়ে। জানি সচেতনভাবে হত্যা করা হয়েছে তোমাকে, তবুও অদম্য আশা বুকে নিয়ে এখনও সমঝোতা করে চলেছ তুমি। বেদনার্ত আমি জানি, ভালোবেসে সফল হওনি তুমি। লুকোবো কোথায় উৎপলেন্দু পাল, খরগোশের মতো মুখ লুকোবো। ততখানি ঝোপঝাড় এখন আর চারপাশে অবশিষ্ট নেই। চরম লজ্জায় মুখ লুকোবো, লুকোবার মতো কোনো মুখই কি আর অবশিষ্ট আছে? চতুর্দশীর চাঁদ রাহুর গ্রাসে গেছে, আর আমি কালো কাচের ঠুলি পরে লুকিয়ে পথ হাঁটি। বুকে আঁকলে রাখি কন্যা সন্তান, পাছে তারা নিজের অজান্তেই কালজানির পথ মারায়। অধিবাস্তব দীপঙ্কর সরকার। ঝড়ের পূর্বাভাস দেখে থমকে দাঁড়াই, কোনো কাজই করি না। আগুনে দিই না হাত, যদি পড়ে এ হৃদয়। জলের থেকে দূরে থাকি, ডুবে যাই যদি। বাঘের ভয়ে সুন্দরবনে যাই না আজও। বাসে কিংবা ট্রামে চড়ি না, যদি দুর্ঘটনা ঘটে। ঘাপটি মোড়ে বসে থাকি ঘরে, ডাকঘরের অমলের মতো। থেকে থেকে শুনি ডাক বসন্তের শিমুল পলাশ কেমন লালে লাল হয়। রোদ্দুরে যাই না আমি, ঘেমে নে একসা হব তাই। পাহাড় পর্বতে চড়ি না, পড়ে যাই যদি। ঘরকুনো হয়ে কেবলই স্বপ্নরাজ্যে ভাসি, বাস্তবের মুখোমুখি হই না কদাচ। কিলিং ফিল্ডস, সন্তোষ ভট্টাচার্য। অজস্র সহস্র গুটি গুটি পোকা ভেবেছিল আমি বোকা। কীটনাশক বারবার দিয়েছি স্প্রে করে। ক্লাস্টার ন্যাপাম বোম এবার বুঝুক। আগুন উত্তাল, নগ্ন শিশু খায় টাল পথে ছোটে। বুঝিনি কিছুই, তাই বারবার ফিরে গেছি নিষাদের মতো। বিষাক্ত তীর দিয়ে খুঁচিয়ে করেছি ক্ষত। আজ লুকিয়ে আমার ঘরে বুক জোড়া ক্ষত, তাই দগ দগ করে। যেভাবে বেঁচে থাকা, সুনির্মল বসু।
সাগর সৈকতে বাড়ির ঢিবি বানানোর মতো প্রতিদিন স্বপ্নের মিনার গড়ে তুলতে যাওয়া এবং ক্রমাগত ব্যর্থতা। একটা স্বপ্ন ভেঙে গেলে নতুন স্বপ্নের পেছনে অন্তহীন দৌড়। এখানে সবাই চার্লস বোরামিও অথবা পিটি ঊষা, ছোটা এবং রক্তাক্ত হওয়া, পৃথিবীর কক্ষপথে দৌড়ানো। হয়তো এরই নাম বেঁচে থাকা, হয়তো এরই নাম জীবন। ঝড়ের পূর্বাভাস, ঋতবৃতা মুখোপাধ্যায়। ঈশান কোণে মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস, আঁধির দাপট সইতে পারার নিয়েছি আশ্বাস। অন্ধকারে একলা ঘরে জ্বালিয়ে রাখি আলো, মনের কোণে বৃষ্টি এলো, আকাশ জুড়ে কালো। ছুঁয়ে থাকা হাতের আগল, দুচোখ ভরা পানি, বুক ভেজানো চোখের আদর, বড়ই অভিমানী। অভিমানী মনের ভাষা প্রচণ্ড দুর্বার, কাল বসে কি উড়িয়ে ধুলো ভুবন অন্ধকার। আকাশ ছেঁড়া বারিশ জলে মিলেছে দুই কূল, সব অভিমান ভাসিয়ে দিলাম, আর হবে না ভুল। জড়িয়ে থাকি দুঃখের প্রদীপ তোমার ভিতর ঘরে, নতুন করে ফুটবে আলো দুঃসময়ের পরে। বিষণ্ণ বিকেল, নিমাই মাইতি। পোস্টম্যানের সাইকেলে চড়ে বিষণ্ণ বিকেল উঠে এলো আমার হাতে। আমি নিম গাছের ছায়ায় বসে যার কথা ভাবছিলাম, সেই তো আসে পোস্টম্যানের সাইকেলে। হাত খুলে দেখি সে চলে গেছে নতুন বন্ধুর উপত্যকায়। মরা চাঁদ হাত নাড়ে মেঘের কোলে, গাঢ় অন্ধকারে ডুবে যায় সবুজ ঘাসের পাতা। তখনও হাতের মুঠোয় ধরা কয়েক ফোঁটা চোখের পারদ। রান্না পুড়ে যাক, শঙ্খ চক্রবর্তী। জড়িয়ে ধরেছ কোমর, যেতে পারে কিনা দেখা যাক। উনুনে রান্না পুড়ে যায়, যেতে পারে কিনা দেখা যাক। হঠাৎ খুলেছ আগল, কতদূর পালাবে পালাক। আবার জড়িয়ে ধরো, উনুনে রান্না পুড়ে যাক। বয়স বাড়ে না, মনীষা কর বাগচি। একবার চোখে চোখ বেঁধে গেলে বয়স ঠায় দাঁড়িয়ে থাকে। ভালো লাগারা হাপুস নয়নে কদম ফোটায়। যতই রং বদলাক কেশ, চর্ম যতই হোক শিথিল, বয়স বাড়ে না এতটুকুও। তুমি তো আছো। রবীন পার্থ মণ্ডল। 463 নম্বর বিসি রোড মেঘনায় এলেই আলোচনার কেন্দ্রবিন্দু হও তুমি। হাত ধরে চলা, ফিরে পাই ছোটবেলা। বিজয় তরুণ থেকে রাজবাড়ি, যত বাড়ি হাঁটি সময়ের স্রোত বেয়ে, সাথে থাকো তুমি ও তোমার উদারতা। দূর থেকে দূর ওই মহাশূন্যের ওপার থেকে ভেসে আসে তোমার হাত। মাথায় নিয়ে মনে পড়ায় আমার বাবাকে। নিজের মধ্যে নিজেকে হারাতে হারাতে শুনতে পাই, ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, তোমার পাশে তো মইনুলদা আছে।
নদী ও নারী, গুরুদাস দাস। নদীটির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলি। ক্ষীণসোতা রুগ্ন চৌচির এভাবে চলতে থাকলে অচিরেই বুকের মধ্যে খরা। পাখনাতে অনিবার্য জং, শেকল ছেঁড়ার ভাবনা বিলুপ্ত লকারে। নদীটির দিকে তাকাতে পারি না। স্বপ্নহীনা এক নারী, যেন বিস্মরণের রাজত্ব বিস্তার। নদী ও নারীকে পৃথক করতে পারি না কিছুতেই, তাই চোখ বুজে থাকি। রুজি রোজগার, এলা বসু। লোকাল ট্রেনের সওয়ারিরা জানে কিভাবে একে ঠেলে তাকে ধাক্কা মেরে জায়গা করে নিতে হয়। জানেন বিভিন্ন রকম চাপের মধ্যে শরীরকে কোনো এক রকমে সোজা রাখার কৌশল। সামান্য আলগা দিয়েছ কি তুমি মাটিতে ধরাশায়ী। নামার সময় এলে বেমক্কা খোঁচা ধাক্কা সামলে একবার নেমে পড়তে পারলেই শান্তি। ওই সময়টুকুর অপেক্ষায় থাকে রাজু। আজ হাতে উঠে এসেছে একটা চকচকে আইফোন। ভালো। সুদীপ্ত মাঝির কবিতা অক্ষয়। মহাসমাধির রাত্রি, প্রেমের স্পর্শে বাঁকা, দেহ থেকে ফুল ঝরে পড়া। অক্ষয় সেই লগ্নে ঠাকুরের নামগান নিয়ে মহাপ্রস্থানের সাক্ষী। আকাশের তারাদল স্থির। কাশীপুর। কল্পতরু যখন জাগল, অক্ষয় চম্পক পুষ্প হাতে নিয়ে সামনে দাঁড়ালেন। চৈতন্য হোক, জাগে বিশ্বজুড়ে বরাভয় স্নেহের আকুতি। সেই আলো ভরে জাগল প্রেমময় রামকৃষ্ণ পুঁথি। পথের বিন্যাস, করবী মুখোপাধ্যায়। মুখের ভঙ্গিমায় তত্ত্বচিন্তার আরক, তাড়িয়ে বেড়ায় সমাধি স্মারক। পথের বিন্যাস কে না জানে, নদীর মতো নমনীয় নিয়মের দিকে যায় বেঁকে। গহীন ক্ষতি তোলা স্মৃতির ধমনীতে। ছন্দ থাক চোখে, জারণ কাজের আলাপ ঝালায় পৌঁছালে ভেসে উঠবে বিষাদ পথের চারা। তুমি কি ঈশ্বরকণা, বিলীন হতে পারো মানুষের অন্তর্লোকে। চিৎকার, শঙ্খ মিত্র। এত আলো বইছে চারিদিকে, অথচ তুমি কুড়িয়ে নিচ্ছ মুঠো ভর্তি ঋণ। এত আলো বইছে চারিদিকে, অথচ তুমি কুড়িয়ে নিচ্ছ মুঠো ভর্তি ঋণ। খণ্ড খণ্ড রোদের স্রোতের ভিতর দিয়ে বয়ে চলেছে তরল বিশ্বাস। কারাগারের মতো সংকীর্ণ ঘুলঘুলি থেকে সহসা বুঝি ভেসে এলো প্রাগৈতিহাসিক চিৎকার। ঘাসেদের কোনো দোষ ছিল না। মারিয়ে দেওয়ার আগে তারা মাথা তুলেছিল একবার, পুনর্জন্ম হয়নি এখনো। প্রচুর কবিতা আছে, বাদ দিয়ে পড়তে হচ্ছে। সব কবিতা পড়তে পারছি না, মানে আমি বাদ দিচ্ছি কোনো বাছাবাছি করে নয়। এরকম 3-4টে কবিতা ড্রপ করে একটা পড়ছি, এইভাবে কোনো বাছাবাছি নয়। এরা বেশিরভাগই এরা আমার অচেনা, অপরিচিত। আমি জাস্ট পড়ছি।
জন্মদিন মুহা আকমাল হোসেন। ডক ফাইলে ধরে রাখি একটা সন্ধিপত্র, সস্তার কফি কাপে মানিয়ে নিয়েছি জন্মদিন। যোগ্যতাহীন অনামিকা আঙুলের আংটি মাপ, গিটারের সরগম গণ্ডগোলে পাক খেয়ে তার। আড্ডা কথা ছিল বিন্দাস, শৌখিন কাচ পেয়ালায় বুদবুদ মরে যায়, নাবিকের অক্ষমতার দিকে আঙুল তোলে ডুবন্ত জাহাজ। ভ্যাকসিনের আগে পরে সংক্রমিত পকেটে রোম, জানিস তোকে এবার নিমন্ত্রণ করতে পারিনি। পরাভব অলক্তিকা চক্রবর্তী। ভালোবাসাই লড়াই করায় যেন, ভেতরখানায় আলো ছায় ঢেউ। সত্যি যদি একটা গল্প হয়, বলিস তাকে মানতে পরাজয়। তুচ্ছ দুপুর, রাগ কুড়ানো বেলা, মেঘ ভাসিয়ে স্বপন তরি খেলা। ভালো তো নয় মন্দবাসী, তবে আর কি গল্প সত্যি করা যাবে। ভাল লাগে না বলতে কেমন রোদ, ঠোঁটের ফাঁকে গড়িয়ে নামে বোধ। একটুখানি ছুঁয়ে দিলেই হয়, এই না মানা এই তো পরাজয়। অভিমান বোধক দূরত্ব, তাপস কুমার দে। জ্যোতিচিহ্নের প্রতিফলিত মোহ, নিরুপম প্রতিবিম্ব। আয়নার সামনে দাঁড়িয়ে নিরাভরণ আকাঙ্ক্ষা ছড়ায়। কেন নৈর্বর্তিক জীবন অভিমান বোধক? দূরত্ব অতিক্রান্ত ঘরের দরজা খুলে উদয়াস্ত সূর্য। পরিত্যক্ত সম্পর্ক কি অসহিষ্ণু বিম্বিত করতলে আশ্চর্যদায়ক স্পষ্ট ভাসছে। নক্ষত্রের অশীতিপর বৃদ্ধ চিত্রকর। অপরিসীম পর্বতশৃঙ্গের বিস্তীর্ণ রূপ ঐশ্বর্য নিয়েই বের হতে পারে ছায়া। সীমারেখা দেরাজপূর্ণ আলোর স্তব্ধতা, জ্বলছে গভীর কুয়াশার পূর্বাপর পৃথিবী। জাতকের গল্পের মতো জীবন। এখানে কবির নামটা দেখে আমি এই কবিতাটা পড়ব মনস্থ করলাম, শেখ আব্বাস উদ্দিন। সকালের চা জলখাবার আর মালভূমির নাভিতে অপেক্ষমান চাঁদের মতো মধ্যরাতে শেয়ালের গোঙানি শুনি না। ভুলে গেছি বৈকুণ্ঠপুরে থাকতো যে বন্ধু, তার নাম। দুঃখের কি কোনো নাম হয়? যাদের সুখী মনে হয় দূর থেকে প্রাণবন্ত, তারা তার নাও হতে পারে। হতে পারে তা আমার দৃষ্টির বিভ্রম। ঔদাসীন্যকে এড়িয়ে যেতে পারি না। আমার বোধের গভীরে যে শূন্যতা আছে তার কথা শুনতে হয়। জাতকের গল্পের মতো জীবন। চোখে মুখে রোদ লাগছে, পড়তে পড়তে অনেক সময় অসুবিধে হচ্ছে, লেখার লাইন হারিয়ে ফেলছি এবং আরও নানা রকমের অসুবিধা হচ্ছে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা কবিতা পড়ি, বোধ। কবির নাম শুভশ্রী গুহ দে। সময় একটু দাঁড়াও, নীল আকাশের পেয়ালায় পান করে নিতে দাও জীবন সুধা। মনের বেচাকেনা নিয়ে কেটে চলেছে যে রাত্রিদিন,
সেই অনুভূতির চাদরে জড়িয়ে নিতে দাও আমার সত্তাকে। মানুষের অরণ্যের ভিড়ে, হাজার স্বপ্নের দেওয়ালে লিখতে দাও আমার আমিত্ব। যেখানে অপূর্ণ আকাঙ্ক্ষা সব ইতিহাসের ছেঁড়া পাতার মতো খুঁজে বেড়াচ্ছে পূর্ণতা। পলাশের রঙে রাঙানো দিনগুলো, নীল চাদরে মোড়া রাত্রিগুলো হিসেব চাইছে প্রতিটি মুহূর্তের। যে সুধায় আমায় ভরেছ, তার প্রতিদান কি দিয়েছ? সান্ধ্য ভাষা, মানসমণ্ডল। চর্যাপদ খুলে রাখা পড়ার টেবিলে কিছু বুঝে কিছুটা না বুঝে দেখি ভাষা থেকে সন্ধ্যা নেমে এলো। শরণ্যার খোলা চুল বেয়ে কাছে এলো জমাট অন্ধকার। একটু তফাতেই উন্মুখ হয়ে আছে জীবনের ভাষা। আলো জ্বেলে দেব বলে বাড়িয়েছি হাত, নড়ে না চড়ে না, আধার জাগে না। কি লিখেছ কাহ্নপদ? খোলা পাতা, তবু কিছুই তো পড়া যাচ্ছে না। কি লিখেছ কাহ্নপদ? খোলা পাতা, তবু কিছুই তো পড়া যাচ্ছে না। আর এই শেষ কবিতাটি পড়ব এই পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরোজ। প্রতিটি নদীর নিচে পলির আস্তরণ থাকে। নৌপথ হারানো মাঝির লম্ফের তেল শেষ হয়ে এলে দপ দপ করে নিভে যায় অন্ধকার অস্থির ঢেউ। রাতের ডালপালার ভগ্নাংশ পর্যটকের মতো অচেনা। ক্ষমার সাধক জানে অভিকর্ষ কেন্দ্রের ব্যঞ্জনা। ঘরের ভেতর বৃত্ত কেটে বসে থাকে সে, বসে বসে ক্ষমার সাধনা করে। ক্রোধকে ছুঁড়ে ফেলে আলোর মহা সমারোহে। ক্রোধকে ছুঁড়ে ফেলে আলোর মহা সমারোহে। এসব সাধনা খুব একটা সাধারণ নয়, জটিলও নয়, তাও সাঁতার না জানা শুকনো পাতার মতো ঢেউয়ে ভেসে যাওয়া নয়। তবুও বাইরে প্রলয় শুরু। ঝঞ্ঝায় নিয়ে যায় চিতার আগুন লম্ফের মতো। প্লাবনে ডুবে যায় কবরের গর্ত, পিঁপড়ের বাসা, ভেসে যায় কফিনের কাঠামো। অসহ্য হয়ে কমার সাধক ঈশ্বরের মুখোমুখি হয়ে, অসহ্য হয়ে ক্ষমার সাধক, আলো পড়ছে তো, অসহ্য হয়ে ক্ষমার সাধক ঈশ্বরের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করে, এসবের কারণ কি? শয়তানের অট্টহাসিতে ঈশ্বর শুনতে পায় না কিছুই। তারপর হায়নার মতো হয়ে গেল ক্ষমার সাধক। গভীর রাতে আরও জোর অট্টহাসি থাকে তার সাধনায়। এত দূর পর্যন্ত বেশ অনেকগুলো কবিতাই পড়লাম। এদের মধ্যে অধিকাংশই একজন দুজন ছাড়া, দু একজন ছাড়া অধিকাংশই আমার অপরিচিত। তাদের কাউকেই আমি চিনি না। আমার মনে হয় এদের কবিতাও আমি খুব বেশি কোথাও পড়িনি, তাই পড়তে যেমন একটু অসুবিধা হয়। কারণ যে লোকটার কবিতা বারবার পড়া আছে, তার বাচনভঙ্গি, তার ভাষার যে পরিচিতি তার ভাষা বহন করে, সেই পরিচিতি, এসবগুলোর সঙ্গে সামান্য হলেও একটু পরিচিতি থাকে। তাই এদের কবিতা অন্য কোথাও যখন পড়তে যাই, তখন অনেকটা সেই পরিচিতি থাকাটা অনেকটা সুবিধে বহন করে। অনেক সময় আবার পরিচিতি অনেক পক্ষপাতিত্বর কারণ হয়ে দাঁড়ায়, সেটাও ঠিক, কিন্তু এগুলো সুবিধে করে। আবার একটা, আপনি মনে করুন আমাদের এই যে পত্রপত্রিকায় আমরা কবিতাগুলো ছাপি, সেখানে আমরা দেখা যায় একটি
সদ্য লিখতে আসা একটি যুবক যুবতীর কবিতা আমরা ছাপছি, যেভাবে ওই একই জায়গায় একজন 20 বছর 30 বছর কবিতা লিখছেন এমন একজনের কবিতাও আমরা ওখানে ছাপছি। ফলে যিনি অপরিচিত লোক, তিনি যখন এই দুজনের কাউকেই চিনবেন না, তখন ওই সদ্য 1 মাস আগে লিখতে আসা যুবক যুবতীটির কবিতার ভাষাটি পড়বার পর তার যে কবিতা পাঠক হিসেবে তার যে মনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়াটা তার পরবর্তী যে কবির কবিতাটি ছাপা আছে, তিনি হয়তো 20-30 বছর ধরে কবিতার সাধনা করছেন, তার কবিতাটার উপরে গিয়ে পড়ে। ফলে তার কবিতাটার উপরেও একটা অবিচার করা হয়ে যায়। সেই জন্যেই সাধারণত আমাদের নিয়ম ছিল যে আমরা যখন কবিতাগুলো পত্রিকায় ছাপতাম, তখন আমরা সিনিয়রিটি মেনটেন করে এবং কবির কবিতার উপর যে দক্ষতা সেইটা নির্ণয় করে আমরা কবিতাগুলোকে ছাপতাম। এজন্য সম্পাদকের অবশ্যই একটা সম্পাদক সুলভ ক্ষমতা থাকার উচিত, অথবা কবিকে তার চেনার দরকার নেই। যে কবিতাগুলি তিনি ছাপবেন বলে নির্ণয় করেছেন, সেই কবিতাগুলি তার চয়েস অনুযায়ী, তার সম্পাদনা জাতীয় যে চয়েস, তার সম্পাদনা করার ক্ষমতা অ্যাপ্লাই করে তিনি কবিতাগুলোকে যদি কয়েকটি গুচ্ছে ভাগ করে নিয়ে তারপরে মুদ্রণ করেন, তাহলেও অনেক সময় অপরিচিত পাঠকের, আমার মতো অদক্ষ পাঠকের কিছুটা সুবিধা হয়। কারণ আমি যখন একটা, এই বিশেষণগুলো আমি ব্যবহার করতে চাই না, কিন্তু আমার বক্তব্যটা বোঝাতে গেলে এইরকম বিশেষণগুলো দিতেই হয়, যে একটি অপটু অদক্ষ কাঁচা হাতের একজনের লেখা পড়ার পরেই যে তিনি কবিতার জগতে এসেছেন, তিনি লিখুন, তিনি ভবিষ্যতে দক্ষ হয়ে উঠবেন, পটু হয়ে উঠবেন, অনেক ভালো কবিতা দেবেন এবং আমাদের সবাইকে অতিক্রম করে অনেক উপরে উঠে যাবেন, এই বিশ্বাস আমার আছে। কিন্তু এখন তার যে কবিতাটি আমি পড়লাম, সেই কবিতাটি পড়ার পর আমি তো তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তার বয়স কত জানি না, তিনি কতদিন লিখছেন আমি জানি না। তাহলে আমি তখন শুধু কবিতাটিই পড়ছি, আর কবিতাটি পড়ার পর আমার যে মনোবৃত্তির সঞ্চার হচ্ছে, এটা আমি আগেই 2-4 লাইন আগেই বললাম, আমার যে মনোবৃত্তির সঞ্চার হচ্ছে, যে বিতৃষ্ণা আমার মনের মধ্যে জাগছে, সেইটা পরবর্তী আরও 3-4 জনের কবিতার ওপরে সেইটার প্রভাব যে পড়ছে। তাই পাঠক হিসাবে, এমনিতেই যেমন আমি পাঠক হিসাবে খুব অদক্ষ অদর, তেমনি ওই যে মনের যে আমার মনের উপর যে প্রভাবটা পড়লো, সেই প্রভাবটা আমাকে আরও অদর হতে সাহায্য করলো, আমাকে ভালো পাঠক হতে সাহায্য করলো না। ভালো পাঠক কিভাবে হওয়া যায় সে বিষয়ে আমাকে সে কোনো দিক নির্দেশ করলো না। ভালো কবিতাটি অনেক সময় পাঠককে ভালো পাঠক করে তুলতে সাহায্য করে। সেই ক্ষেত্রে লেখকের, কবির লেখার যে দক্ষতা, কবির কবিতার লাইনগুলোকে বিন্যাস করার যে দক্ষতা, এবং কবিতার মধ্যে যে বক্তব্য বিষয়ের মধ্যে যে স্পেস দিতে হয়, একটি বক্তব্য তার সেখান থেকে সামান্য একটু সরে গিয়ে সমপর্যায়ের বক্তব্য হলেও হয়তো আগের বক্তব্যটিকে পরের বক্তব্যটি কোথাও কোয়ালিফাই করছে, কিন্তু একই বক্তব্য নয়। তো সেইখানে সেই জায়গায় কিছু স্পেস দরকার হয়, বা সেই স্পেসগুলো আরও অনেক বক্তব্য ধারণ করে, যেটা কবিকে লেখার দরকার নেই, বা কবি যদি সেইটি লিখে ফেলতেন তাহলে কবিতাটির অঙ্গহানি হতো, ক্ষতি হতো, অতিরিক্ত অঙ্গ দেওয়ার ফলে কবিতাটির ক্ষতি হতো। তাই সেই স্পেসগুলো সেই কবিতাটির বহু মাত্রিকতাকে বাড়িয়ে তোলে, এবং কবিতাটির রহস্যময়তাকে বাড়িয়ে তোলে, এবং পাঠকের কৌতূহলকে বাড়িয়ে তোলে। পাঠক মনে করে যে আমি একটা গভীর জলাশয়ের মধ্যে স্নানে নেমেছি। অগভীর জলাশয়ে স্নানে নামা আর গভীর জলাশয়ে স্নানে নামার মধ্যে যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যটা পাঠক কবিতা পাঠের সময় উপলব্ধি করেন বলেই আমার বিশ্বাস। যাই হোক, যাদের কবিতা এখানে পড়লাম, তারা নবীন হোক প্রবীণ হোক, তাদের আরও অনেক কবিতা পাঠ করার অপেক্ষায় থাকব, তাদের সঙ্গে পরিচিত হবার অপেক্ষায় থাকব, এবং এ বিষয়ে আমি শাহাবুদ্দিনের
সহযোগিতা পাবো বলে আশা রাখছি। আপাতত পত্রিকা থেকে কবিতা পাঠ আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। নমস্কার।